হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ধাতুবিদ্যার ডে 3 এর ক্লাস। আজকে আমরা ধাতুবিদ্যার ডে 3 তে পড়ে নিতে চলেছি ধাতুর ক্ষয়। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব কিভাবে কোনো ধাতু ক্ষয়প্রাপ্ত হয়, কিভাবে কোনো ধাতু ক্ষয় নিবারণ করা যায়, বা কিভাবে কোনো ধাতু ক্ষয় পাওয়ার ফলে তার কার্যক্ষমতা হ্রাস পায়। এই সমস্তটা বিষয় আমরা আজকের ক্লাসে জানবো। ইন ডিটেলড আমরা ডিসকাশন করব কিভাবে ধাতু ক্ষয় হয়, ধাতু ক্ষয় হবার প্রক্রিয়া কি কি, বা তার শর্ত কি কি, কেন হয়, কিসের জন্য, সেই জিনিসগুলো বোঝাবো। তো ফার্স্টলি আমি তোমাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে টার্মটা আমি যেটা আজকে ইউজ করছি ক্লাসের ক্ষেত্রে সেটা হচ্ছে ধাতু ক্ষয়। প্রথমত দেখো, ধাতু বলতে কি আমরা সেটা জানি ভালো মতন, মেটাল, তাই তো? ধাতু মানে মেটাল অ্যাকচুয়ালি, মানে হচ্ছে যেগুলো আমরা ধাতু যদি দেখি, লোহা, তারপর হচ্ছে সোনা, এগুলো সমস্ত কিছু, কপার, তামা বা পিতল, যে এইগুলো, এই যে এই ধাতুগুলো ক্ষয় হয়, মানে হচ্ছে কি ক্ষয়ের ফলে, ক্ষয়টা মানে কি, ক্ষয়ের অর্থ হচ্ছে কোনো কিছু নষ্ট হয়ে যাওয়া, তাই তো? তো নষ্ট হয়ে যাচ্ছে। সাপোজ ধরো একটা লোহার, তোমার কাছে কোনো লোহার কিছু একটা জিনিস রয়েছে, সাপোজ লোহার যদি তোমার কাছে কোনো কম্পাস থেকে থাকে, যেগুলো আগেকার দিনে ইউজড হতো মেনলি, এখনকার দিনে লোহা অতটা মানে বাজে হয় না, এখনকার দিনে ওটা মানে লোহা, ওটা এখন অনেক মডার্নভাবে ইউজ করা হয়। তো আগেকার দিনে যে কম্পাস ইউজ করা হতো, সেই কম্পাসকে বহুদিন ধরে ধরো তুমি ইউজ করলে না, তো তুমি কি করলে, কম্পাসটাকে ফেলে রেখে দিলে। বা হচ্ছে পেরেক, পেরেকের তো এখনো মানে উদাহরণ ভুড়ি ভুড়ি, যে পেরেক তুমি রেখে দিলে, সাপোজ একটা পেরেককে আমি কি করলাম, রেখে দিলাম। ওটা তো নর্মাল ছিল এমনিতে, তো যখন ও নতুন অবস্থায় ছিল তখন ওটা নর্মাল ছিল, ওটার মধ্যে কোনো মরচে ছিল না, কিচ্ছু ছিল না। কিন্তু ওটা যখন আমি বাতাসে রেখে দিচ্ছি, খোলা বায়ুতে পুরো একদম যখন রেখে দিচ্ছি, তখন সেখানে কি পাচ্ছে, বাতাসে যেটা পাচ্ছে মেইন থিং, সেটা হচ্ছে জলীয় বাষ্প। এবার জলীয় বাষ্প থাকছে সেখানটাতে, তার সাথে কি থাকছে, জলে আমরা কি জানি হাইড্রোজেন আর অক্সিজেন থাকে, তো জলীয় বাষ্প থাকার কারণে সেখানে অক্সিজেন থাকছে। এবার এই অক্সিজেন কি করছে, এর সাথে বিক্রিয়া করছে জারণ বিজারণ বিক্রিয়া। এই জারণ বিজারণ বিক্রিয়া যখন হয়ে যাচ্ছে, তখন দেখবে মোর্চেটার কালারটা, এই মোর্চে পড়ার কারণে লোহার যে কালারটা, সেটা দেখবে ব্রাউনিশ হয়ে যায়, মানে হচ্ছে বাদামি বাদামি বর্ণের হয়ে যায়, বা লালচে বাদামি বর্ণের হয়ে যায়। তো এরপর আর কি সেই পেরেকটাকে কাজে আমরা ইউজ করতে পারি, বা ওই যে কম্পাসটা আমরা দেখেছি মরচে পড়ে যাচ্ছে, সেই কম্পাসটাকে আমরা আর ইউজ করতে পারি? অ্যাকচুয়ালি তাই নয়, ওই কম্পাসটাকে আমরা আর ইউজ করতে পারি না, কারণ ওই কম্পাসটা তখন নষ্ট হয়ে যায়। তো তখন আমরা কি করি, বেসিক্যালি এই যে এগুলো মরচে পড়ে যায়, তাহলে আমরা কি করি, আমরা কি করতে পারি, গ্রিস তেল, বা হচ্ছে অনেকের বাড়িতে দেখা যায়, অনেকেই বলে যে লোহা, যে তালা চাবি হয়, তো তার ক্ষেত্রে বলা যায় নারকেল তেল দিয়ে অনেকে রেখে দেয়, বা গ্রিস তেল, এইগুলো দিয়ে রাখার ফলে কি হয়, একটা আস্তরণ সৃষ্টি হয়। ঠিক আছে, তো এটা কোটিং পড়ে যায়। এবার ওই কোটিংটা ভেদ করে সম্ভব হয় না বাতাসের জলীয় বাষ্পের ওই লোহার সাথে সাথে ডিরেক্ট কন্ট্যাক্টে আসে, ডিরেক্ট কন্ট্যাক্টে না আসতে পারলে তার সাথে জারণ বিজারণ বিক্রিয়া বা অক্সিডেশন রিডাকশন করতে পারছে না। তার ফলে কি হচ্ছে, সেই লোহাটা বেঁচে যাচ্ছে, লোহাটা আক্রান্ত হচ্ছে না এই মরচে দ্বারা, তাই তো? বাতাসের জলীয় বাষ্প দ্বারা আক্রান্ত হচ্ছে না। তো এইটাই হচ্ছে মেন ঘটনা, যে এই লোহাতে কি করে মরচে পড়ে আমরা এটা জানবো। তারপরে দেখবে সোনার গয়না অনেক সময় সবুজ বর্ণ ধারণ করে। তারপর হচ্ছে ঠাকুর পুজোর যে বাসন হয়, সেই পিতলের বাসনকে আমরা কি দিয়ে মাজি, বেসিক্যালি লেবু বা তেঁতুল, টক জিনিস দিয়ে। আমরা বলি যে লেবু বা তেঁতুল ছাড়া মাজা যাবে না, তেঁতুল তো ইউজ করাই থাকে, প্রত্যেক বাড়িতে প্রায় ইউজ করে। কিন্তু কেন এটা ইউজ করে, কেন, এইগুলো আমরা আজকে জানতে পারবো। ঠিক আছে, তো এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর একটা জিনিসও বলি, লোহার ক্ষেত্রে হয়তো গ্রিস তেল দেওয়া বা এমনি তেলেটা কোটিং দেওয়া, সেটা অবশ্যই একটা সলিউশন বটে, কিন্তু এর থেকে মডার্ন সায়েন্টিফিক কিছু এছাড়াও কিছু মডার্ন সায়েন্টিফিক কিছু মানে ভালো ভালো উপায় রয়েছে, যাতে করে লোহায় মরচে নিবারণ করা যায়। তো সেই প্রসেসগুলোর ব্যাপারেও আমরা আজকেই জানবো। ঠিক আছে, তো তোমরা এখানটাতে কিছু নোট ডাউন করার নেই, আমরা এরপরে আস্তে আস্তে ধাপ বাই ধাপ আমরা প্রত্যেকটা ধাপে ধাপে জিনিসগুলো জানতে পারবো। ঠিক আছে, তো চলো আমাদের ক্লাস আজকে এখানে শুরু করাটা যাক। ঠিক আছে, তো এবারে আমরা ধাতুক্ষয়ের ডেফিনেশনটা দেখে নেব। দেখো, ধাতুক্ষয় বলতে কি বোঝো, ধাতুক্ষয় যে ঘটনাটা আমি এতক্ষণ ধরে মুখে বর্ণনা করলাম, সেই জিনিসটাই এখানে ডেফিনেশনে ভালো ভাষা দিয়ে লিখে দেওয়া আছে। ঠিক আছে, তো কি বলছে দেখো, ধাতু বা ধাতু নির্মিত বস্তুকে উন্মুক্তভাবে প্রকৃতিতে দীর্ঘদিন রেখে দিলে বায়ুর অক্সিজেন,
জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের ফর্মুলা কি CO2, ঠিক আছে, CO2 প্রভৃতির প্রভাবে এবং বিভিন্ন ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে এগুলি আক্রান্ত হয়। ফলস্বরূপ কি হচ্ছে, মানে এখানটাতে বলছে যেটা যে যদি ধাতু বা ধাতু নির্মিত বস্তু, যেমন আমি বললাম যে লোহাটা পেরেক, নর্মাল লোহাটা পেরেককে যদি আমি রেখে দিই বহুদিন ধরে বাইরে, তাহলে কি হবে, সেটা বাতাসের যে সমস্ত অক্সিজেন থাকবে, জলীয় বাষ্প থাকবে, অক্সিজেনের যে অণুগুলো, তারপরে হচ্ছে জলীয় বাষ্প, তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এগুলো দ্বারা কি হবে, এগুলো আক্রান্ত হবে, জারণ বিজারণ বিক্রিয়া হবে। এছাড়াও কি বলছে, এছাড়াও বিভিন্ন ভৌত রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে এগুলো আক্রান্ত হয়, ঠিক আছে। যেমন আমরা ধরো কোনো একটা রোগ দ্বারা, কোনো ডিজিজ দ্বারা ডিজিজড হই বা আক্রান্ত হই, ইনফেক্টেড হই আমরা, যেমন ঠিক তেমনই ভাইরাস দ্বারা যেমনটা ইনফেক্টেড হই, যেমন বলে যে ভাইরাল ইনফেকশন হচ্ছে, ভাইরাল ফিভার হচ্ছে, মানে কি ভাইরাসের জন্য ওটা হচ্ছে। তো আমরা জানি এইটা, তাই তো। তো এখানটাতে কি হচ্ছে, এখানটাতে বায়ুর অক্সিজেন, এইগুলো ইম্পর্টেন্ট টার্ম, যে বায়ুর অক্সিজেন কি কি দ্বারা আক্রান্ত হচ্ছে, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, এগুলো দ্বারা আক্রান্ত হচ্ছে এবং বিভিন্ন ভৌত রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে এগুলি আক্রান্ত হয়। ফলস্বরূপ এদেরকে পূর্ব উজ্জ্বল, মানে আগে যতটা গ্লো করতো, স্বাভাবিকভাবে একটা নতুন পেরেক যতটা গ্লো করবে ততটা কি গ্লো করবে ওই যেটা মরচে পড়ে যাওয়া, একদমই নয়, বরং ওটা একটা অন্য কালার্ড হয়ে যাবে, তাই তো। আর ওই মরচে দিয়ে কি আর কোনো কাজ, ওই মরচে পড়া পেরেক দিয়ে কি কোনো কাজ করা যাবে, কাজ করা যাবে না, কারণ মরচেযুক্ত যে পেরেকটা সেটা বেসিক্যালি তার কর্মক্ষমতাটাই হ্রাস পেয়ে যাবে তার, ঠিক আছে। তাই জন্য বলছি পূর্ব উজ্জ্বল্য এবং কর্মক্ষমতা উভয়ই হ্রাস পায়। অনেক সময় এটা বর্ণহীন বা অন্য বর্ণযুক্ত হয়ে পড়ে, কারণ আমরা লোহার ক্ষেত্রে কি জানি যে বাদামি বর্ণযুক্ত হয়ে পড়ে, তাই তো। তাই এই ঘটনাটাকে কি বলছে, ধাতুর ক্ষয়। আশা করছি বোঝা গেছে, এখানটাতে বুঝতে কোনো অসুবিধা থাকার কথা নয়। তাও যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই জানিও। আর এটা এই যে এখানটাতে উন্মুক্তভাবে লিখেছি, উন্মুক্তভাবে বলতে গেলে আসলে বোঝায় যেটা, সেটা হচ্ছে খোলাভাবে, ঠিক আছে, খোলা প্রকৃতিতে রেখে দেওয়া, সেটাই হচ্ছে উন্মুক্তভাবে, ঠিক আছে। আশা করছি এতে অসুবিধা হবে না বুঝতে। তোমরা এটা আনসারটাকে গুছিয়ে লিখে রাখো খাতায়, তারপরের কোয়েশ্চেনে আমরা এবার চলে যাব। দেখো আমি একটা প্রশ্ন লিখেছি যে বিশুদ্ধ ধাতু অপেক্ষা অবিশুদ্ধ ধাতু সহজে কি হয়, জলবায়ু দ্বারা আক্রান্ত হয়। অর্থাৎ আমি একটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে বলি, যেটা হচ্ছে একদম নতুন ধাতু বা যেটা হচ্ছে একদম শুদ্ধ ধাতু, মানে যেটাতে এক বিন্দু খাদ মেশানো নেই, এক বিন্দু খাদ মেশানো নেই। খাদ কথাটা অর্থ হচ্ছে অবিশুদ্ধি, ঠিক আছে। তো যেখানটাতে একদম পিওর মেটাল, মানে যেখানটাতে কোনো রকম খাদ নেই, সেইটা কিন্তু জলবায়ু দ্বারা সহজে আক্রান্ত হয়ে তার কিন্তু মরচে পড়া বলো বা তার কিন্তু কোনো রকম ক্ষতি হওয়ার চান্সেস থাকে না। কিন্তু যেটাতে একটু হলেও অবিশুদ্ধি থেকে যায়, মানে যেটাতে একটু হলেও খাদ থেকে যায়, সেটারই কিন্তু জলবায়ু দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি। তার কারণটা কি, এই কারণটাই আমরা এখানটাতে বুঝবো। তো এই অবিশুদ্ধি যেটা থাকছে, সেই অবিশুদ্ধিটা কি হচ্ছে বলতো, এখানটাতে এই অবিশুদ্ধিটার উপস্থিতিতে কি হয়, যে অবিশুদ্ধ ধাতুটা থাকছে, ঠিক আছে, অবিশুদ্ধ ধাতুটা থাকছে, সেটা তখন কি হয়ে যাবে, তো তড়িৎদ্বার রূপে কাজ করে। অবিশুদ্ধির উপস্থিতিতে অবিশুদ্ধ ধাতুটা তড়িৎদ্বার। এবার তড়িৎদ্বার মানে কি, ক্যাথোড বা অ্যানোড। আমি তোমাদের আগের ক্লাসেই বুঝিয়ে জারণ বিজারণের জায়গাটা ভালো করে, যে ক্যাথোড কাকে বলা হচ্ছে, অ্যানোড কাকে বলা হচ্ছে। ক্যাথোড কি, যেখানটাতে বিজারণ বিক্রিয়াটা হচ্ছে, মানে যেখানটাতে কি করছে, ইলেকট্রন গ্রহণ করছে আয়নগুলো, ঠিক আছে। তো আয়নগুলো ইলেকট্রন গ্রহণ করছে, সেটা হচ্ছে বিজারণ, ঠিক আছে। বিজারণ বিক্রিয়াটা ঘটে কোথায়, ক্যাথোডে। আর অ্যানোডে কি ঘটে জারণ বিক্রিয়া, যেখানটাতে কি করে, ইলেকট্রন ছেড়ে দেয় আয়নগুলো, তাই তো। তাহলে এখানটাতে আশা করছি এইটুকু বুঝতে অসুবিধা নেই যে কোথায় ক্যাথোডে কি ঘটে আর অ্যানোডে কি ঘটে। তবু আমি এটা একবার লিখে দিচ্ছি, যে ক্যাথোডে, এটা লিখে নিতে পারো, এটা নোট ডাউন করে নেবে, যে ক্যাথোডে কি হয়, বিজারণ বিক্রিয়া, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া, আর অ্যানোডে জারণ বিক্রিয়া। আমি গতদিন যে কটা লিখিয়েছি ইকুয়েশনস আমি কিন্তু বারবার উল্লেখ করে দিয়েছি, ক্যাথোডে বিজারণ, অ্যানোডে জারণ, তো সেই সেম জিনিসটাই হয়, ঠিক আছে। এবারে যে ধাতুটা ধরো, এই একটা ধাতুর রড ধরো, এটা একটা ধরো লোহার রড। এবার এই লোহাতে তুমি বলবে অশুদ্ধি, তাহলে কি থাকছে, লোহাতে অশুদ্ধি রূপে থাকে কি উপস্থিত, কার্বন থাকে, ঠিক আছে। অশুদ্ধি রূপে কি উপস্থিত থাকছে, কার্বন। এবার এই কার্বনটা থাকার জন্য কি হয়, এই যে অবিশুদ্ধ ধাতুটা, এই অবিশুদ্ধ ধাতুটা তড়িৎদ্বার রূপে কাজ করে, ঠিক আছে, যার একটা অংশ ক্যাথোড আর একটা অংশ অ্যানোড হয়। এবারে যে অংশটা অ্যানোড হয়, সেই অংশে কি হয় বলতো, আয়রন কি করে, ইলেকট্রন ছেড়ে দেয়। ধরো এটা আয়রনের একটা দণ্ড, ঠিক আছে, এটা কি আয়রনের একটা দণ্ড বা এফে দণ্ড, ধরো আয়রনের দণ্ড।
এবার এই দণ্ডটাতে কি হচ্ছে, একটা অংশ যে অংশটা অ্যানোড থাকছে, যে অংশটা অ্যানোড হচ্ছে সেই অংশটা কি করে বলো তো, ইলেকট্রন ছেড়ে দেয়, ঠিক আছে। এবারে সেই অংশে আয়রন তো ইলেকট্রন ছেড়ে দিল, আয়রন ইলেকট্রন ছেড়ে দিলে কি হবে, সেই ইলেকট্রনটা, এইটা যেহেতু তড়িৎ দ্বার রূপে কাজ করছে, এই গোটাটা যেহেতু একটা তড়িৎ দ্বার রূপে কাজ করছে, তার ফলে কি হচ্ছে, ওই ইলেকট্রনগুলো এখান থেকে চলে যাচ্ছে, দিয়ে পাস হয়ে গেলে কোথায় চলে যাচ্ছে বলতে, বাতাস উপস্থিত যে জল থাকছে, ঠিক আছে। তো জলের মধ্যে কি থাকে, হাইড্রোজেন থাকে, রাইট। তো এবারে হাইড্রোজেন ওইগুলো কি করছে, ইলেকট্রনটা গ্রহণ করছে, বা অক্সিজেন যেটা ইলেকট্রনটা গ্রহণ করছে, গ্রহণ করে কি করে, অক্সিজেন যে ইলেকট্রনগুলোকে গ্রহণ করে, এবার হাইড্রোজেন থাকছে, অক্সিজেন থাকছে, এটা কি করে, ইলেকট্রনগুলো গ্রহণ করে পরিণতটা কি করে, জল উৎপন্ন করে, উৎপন্ন বস্তুটা হচ্ছে জল উৎপন্ন করে। এবারে এই জিনিসটাই যে ঘটে, সেটা ঘটছে কিসের জন্য বলতো, তড়িৎদ্বারের জন্য, ঠিক আছে। তাহলে অবিশুদ্ধের উপস্থিতি কি হচ্ছে, ধাতুটা তড়িৎদ্বার রূপে কাজ করে। আর যেইগুলো আসে, এই যে যেমন ধরো অবিশুদ্ধ, যেমন এই যে জলীয় বাষ্প, এই তারপরে হাইড্রোজেন যেগুলো থাকছে বাতাসে যেগুলো থাকছে, এগুলো তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করে। এবার বলি তড়িৎ বিশ্লেষ্য বলতে কি বোঝাচ্ছে। তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়াটা নিশ্চয়ই শুনেছো তোমরা, তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে। তো তড়িৎ বিশ্লেষ্য বেসিক্যালি যার তড়িৎ বিশ্লেষণ করা হয়, ঠিক আছে। তাহলে যার তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে বলছে কি, তড়িৎ বিশ্লেষ্য। আর যার দ্বারা তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় তড়িৎ বিশ্লেষক। তাহলে তড়িৎ বিশ্লেষক কি, যার দ্বারা তড়িৎ বিশ্লেষণ করা হয়, যদি এই জায়গাটাতে কোনো রকম ডাউট থেকে থাকে না, তাহলে কিন্তু খুব সমস্যা এই চ্যাপ্টারটা পড়তে। তাই জন্য এটা আমি একবার একটু তবু ঝালিয়ে দিলাম, জাস্ট যে তড়িৎ বিশ্লেষক বলতে আমরা কি বুঝি, যার দ্বারা তড়িৎ বিশ্লেষণ করা তাকে বলছে তড়িৎ বিশ্লেষক, আর যার তড়িৎ বিশ্লেষণ করা তাকে বলছে তড়িৎ বিশ্লেষ্য। তো তড়িৎ বিশ্লেষ্য কারা হচ্ছে, যে বাতাসে উপস্থিত যে অক্সিজেন, এইগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করে যাচ্ছে। এই ঘটনাটাই ঘটছে কিসের জন্য ঘটছে বলতে, এই অবিশুদ্ধগুলো থাকে বলে এখানে এটা তড়িৎদ্বার হয়ে যাচ্ছে এবং এখানে অ্যানোড আর ক্যাথোড হয়ে যাচ্ছে, যার জন্যই পুরো জিনিসটা ঘটছে। এবার এটা ঘটার ফলে কি হয়, আয়রনের উপরে একটা লেয়ার তো পড়ে গেল, এবার এই লেয়ারটা কি হয়, জলে দ্রাব্য হয়। লেয়ারটা যেহেতু জলে দ্রাব্য হয়, তাই জন্য কি হচ্ছে, লেয়ারটা যেহেতু জলে দ্রাব্য, তাই জন্য জলটা সেটা ডিরেক্ট কি করছে, এই যে বৃষ্টির জল বলো বা বাতাসে যে জলীয় বাষ্প, সেগুলো কি হচ্ছে, ডিরেক্ট না এই আয়রনের সাথে কন্ট্যাক্টে চলে আসছে, বাতাসের জলীয় বাষ্প ডিরেক্ট আয়রনের সাথে কন্ট্যাক্টে চলে আসছে। এবার এই যে বাতাসের জলীয় বাষ্পটা, সেটা আয়রনের সাথে ডিরেক্ট কন্ট্যাক্টে চলে আসছে, তার ফলে তৈরিটা কি হচ্ছে, ফেরিক অক্সাইড তৈরি হয়, Fe2O3, ঠিক আছে। এই ফেরিক অক্সাইড উৎপন্ন হয়, এর জন্যই কিন্তু বেসিক্যালি মোর্চেটা পড়ছে, ঠিক আছে। Fe2O3 যেটা এই ফেরিক অক্সাইডটা তৈরি হচ্ছে, এটাই কি করছে, মোর্চেটা ফেলছে। তো এই হচ্ছে মানে লোহার ক্ষেত্রে, এই জন্য বলা হচ্ছে লোহা যখন অশুদ্ধি থাকছে, তখন এই জন্যই মানে বলা হয় যে অবিশুদ্ধ ধাতু বেসিক্যালি বিশুদ্ধ ধাতু অপেক্ষা কিন্তু বেশি আক্রান্ত হয় জলবায়ু দ্বারা। তাহলে এই তড়িৎ বিশ্লেষণের যে আমি কনসেপ্টটা বললাম, ওটাও খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। অ্যান্ড যে এই জিনিসগুলো বোঝানো, তড়িৎ বিশ্লেষক হবে, তড়িৎ বিশ্লেষক কাকে বলে, ক্যাথোড অ্যানোড বিক্রিয়া, লোহাতে কেন পড়ছে, লোহায় বেসিক্যালি অবিশুদ্ধি রূপে কার্বন থাকার জন্য কি কি ঘটছে, এই জিনিসটা বললাম। এগুলো আমরা আরো প্রশ্ন করব, চিন্তা নেই। এই জিনিসটা যেটা বললাম এই উদাহরণ দিয়ে, এই ঘটনাটাই বেসিক্যালি আমি এখানটাতে আনসারটাতে তোমাদের লেখাবো। আশা করছি এই জায়গাটা বুঝতে কোনো অসুবিধা থাকার কথা না, ঠিক আছে। তোমরা চাইলে এই জিনিসগুলো একটু নোট ডাউন করে রাখতে পারো, তোমাদের বুঝতে সুবিধা হবে যখন তোমরা রিভাইজ করবে। রিভিশনের টাইমে যখন নোটগুলো জাস্ট উল্টে দেখবে, বা তোমরা বইতেও লিখে রাখো এই জিনিসগুলো কোথাও, তাহলে কি হবে, যখন তোমরা উল্টে দেখবে তখন তোমাদের একবার দেখলে পরে এই জিনিসটা মনে পড়ে যাবে, এবং যাতে করে পরীক্ষার সময় তুমি চাইলে, তোমার হয়তো পুরোটা মনে নেই আনসারটা, তো ওইটা মনে রেখে তুমি কিছুটা লিখতে পারবে। তো এই হেল্পগুলোই করে, তাই জন্য ছবি দিয়ে এগুলো বোঝানো হয়, শর্টে বোঝানো হয় জিনিসগুলো, যাতে তোমাদের মাথায় কনসেপ্টগুলো ক্লিয়ার হয়। তো তাই জন্য কেউ ভিডিও স্কিপ করবে না, পুরো ভিডিওটা পুরোটা দেখবে, ঠিক আছে। আর এইগুলো নোট ডাউন করো, তারপর আমি তোমাদেরকে আনসারটা লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এইবারে আমি তোমাদেরকে যে আনসারটা বলছিলাম, এবার আনসারটা আমি লিখে দিয়েছি, দেখো আনসারটা কি বলছে, অবিশুদ্ধ ধাতুকে দীর্ঘদিন ধরে আর্দ্র বাতাসে ফেলে রাখলে, আর্দ্র বাতাস বলতে যেখানটাতে হিউমিডিটি বেশি, মানে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি। এবার দেখো, জলীয় বাষ্পের পরিমাণ বেশি বললে সেখানটাতে আর্দ্র বাতাস, শুষ্ক মানে কি, যেখানে শুকনো মানে হচ্ছে যেখানটাতে জলীয় বাতাসটা কম থাকে। আমরা এই যে বলি না যে গরমের সময় পুরো যে গরমের হলকা বয়ে যাচ্ছে, লু বয়ে যাচ্ছে, দেখবে ওই টাইমটাতে কি হয়, গরম অতটা তোমার ঘাম অতটা হবে না, কিন্তু তোমার গায়ের মনে হয় গায়ের পাশ দিয়ে পুরো একদম যেন গরম চাদর একটা বয়ে চলে গেল মনে হবে, বা গরম চাদরে যেন আমরা আবৃত, এরকম মনে হয়। ব্যাপারটা আসলে কি, ব্যাপারটা আসলে
গরমে ওই টাইমটাতে কি হয়, একদম হিউমিডিটি বা আর্দ্রতা যেটা সেটা একদম কমে যায়। আর আগুনের হালকা বলতে বেসিক্যালি এতটা গরম, এই গরম যে ওয়েদার টেম্পারেচার যে বেড়ে যাচ্ছে এত মাত্রায়, তার যে সেই তাপটাই শুধু বাতাসের মধ্যে দিয়ে চলতে থাকে। তাই জন্য কি আমরা পুরো আগুনের হাওয়া বয় তখন বলা হয়, বা গরম হাওয়া বয় বলা হয়, কারণ কোনো রকম আর্দ্র বাতাস থাকে না। এবং তার জন্য দেখবে সেটা গায়ে লাগলে পরে গায়ে জ্বালা জ্বালা করে, এবং স্কিনে যেমন জ্বালা জ্বালা করে তার সাথে সাথে, এবং সেখানটাতে কোনো আর্দ্রতা না থাকে, কোনো ঘাম হয় না, ঠিক আছে। যখন আর্দ্রতা থাকে তখন দেখবে সেখানে ঘামটা প্রচুর মাত্রা হয়। তো ঠিক আছে, এই জিনিসটাই বলছে, আর্দ্র বাতাসে ফেলে রাখলে ধাতু এবং ধাতুতে উপস্থিত অশুদ্ধি তড়িৎদ্বার রূপে। এবারে কে দ্বারা তড়িৎদ্বার রূপে কাজ করছে, মেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তড়িৎদ্বার রূপে কাজ করে যাচ্ছে সেটা হচ্ছে অশুদ্ধিগুলো বা হচ্ছে অশুদ্ধ ধাতুটা, ঠিক আছে। অশুদ্ধ ধাতুটা বা অশুদ্ধিগুলো তড়িৎদ্বার রূপে কাজ করে যায়, ঠিক আছে। তারপরের পয়েন্টটা কি বলছে, জল বা জলীয় বাষ্প তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করে অসংখ্য ছোট ছোট তড়িৎ রাসায়নিক কোষ উৎপন্ন করে। তড়িৎ রাসায়নিক কোষ মানে যেখানটাতে দাঁড়িয়ে এই ক্যাথোড অ্যানোডের রিয়াকশনসগুলো হচ্ছে, যেখানটায় তড়িৎ প্রবাহ চালনা করার ফলে এই ঘটনাগুলো ঘটছে সেইটা। এবার তড়িৎ প্রবাহ কি তাহলে আমরা এখানে এক্সটার্নালি চালনা করি, মানে বাইরে থেকে দিই, কৃত্রিমভাবে দিই? একদমই নয়। এখানটাতে অটোমেটিক্যালি জিনিসটা হয়ে যাচ্ছে, এবং অটোমেটিক্যালি জিনিসটা হয়ে যাচ্ছে বলেই এই মোর্চেটা পড়ছে। এখানে অক্সিডেশন রিডাকশন মানে জারণ বিজারণটা এখানটাতে হচ্ছে অটোমেটিক্যালি। কেন হচ্ছে, তার কারণটাই হচ্ছে ক্যাথোড অ্যানোড তৈরি হচ্ছে, মানে তড়িৎদ্বারটা তৈরি হয়ে যাচ্ছে ধাতুতে। তার কারণটাই হচ্ছে আর্দ্র বাতাসে উপস্থিত জল বা জলীয় বাষ্প। আমি তার জলটা গিয়ে ঢালছি না ওখানটাতে, জল বা জলীয় বাষ্পটা আর্দ্র বাতাস থেকে ওখানে পাচ্ছে, যেটা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করছে, ঠিক আছে। তো এর ফলে তড়িৎ রাসায়নিক কোষ তৈরি হয়। অপরদিকে বিশুদ্ধ ধাতুর ক্ষেত্রে এরূপ তড়িৎ রাসায়নিক কোষ উৎপন্ন হয় না। এবার যেহেতু উৎপন্ন হয় না, তাই জন্য অবিশুদ্ধ ধাতু সহজেই এই জলীয় বাষ্প, অক্সিজেন, তারপরে হচ্ছে কার্বন ডাই অক্সাইড দ্বারা আক্রান্ত হয়। এই হচ্ছে কারণটা, ঠিক আছে। এই কারণটা তোমরা নোট ডাউন করে নাও, তাহলে আশা করছি আনসারটা ক্লিয়ার হয়ে গেছে, বুঝতে আশা করছি আর কোনো অসুবিধা থাকার কথা নয়। তাহলে এটা তোমরা লিখে নাও, ঠিক আছে, ঠিক করে পুরো একদম পয়েন্ট টু পয়েন্ট নোট ডাউন করবে। আর এখানটাতে যে কারণগুলো ব্যাখ্যা করেছি, যে অশুদ্ধিটা কোনটা তড়িৎদ্বার রূপে, যে জায়গাগুলো মেইনলি আন্ডারলাইন করে দিয়েছি আমি, যে জায়গাগুলো, সেই জায়গাগুলো ঠিকঠাক রাখবে, সেই জায়গাগুলোকে কেউ গন্ডগোল করবে না, ঠিক আছে। তো এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, ঠিক আছে। তো এটাকে ঠিক করে লিখে না, এটা কিন্তু কনসেপ্ট ক্লিয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটাতে অনেক জায়গাতে খুব কনসেপ্ট রয়েছে, যেমন জারণ বিজারণের কনসেপ্ট আমি আগের দিন তোমাদেরকে পড়িয়েছি, যেইটা কিন্তু হায়ার স্টাডিজে যখনই তোমরা কেমিস্ট্রি নিয়ে পড়তে যাবে সেখানেই তোমাদের প্রতি পদে পদে ওই জিনিসটা কাজে লাগবে। জারণ বিজারণ কিন্তু মানে খুবই একটা ভাইটাল একটা কনসেপ্ট। ঠিক তেমনই এই যে তড়িৎ রাসায়নিক কোষ, এই যে এই কনসেপ্টগুলো বোঝালাম, এইগুলোও কিন্তু খুবই ভাইটাল, খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, ঠিক আছে। জারণ বিজারণ হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের কিছু কিছু জায়গা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের পুরো পরবর্তীকালে পড়াশোনার ক্ষেত্রেও কাজে লেগে যাবে। তো এই কনসেপ্টগুলোকে ভালো করে ক্লিয়ার করতে চেষ্টা করো, ঠিক আছে। এই আনসারটা লিখে নাও তোমরা তাহলে। এবারে আমি তোমাদেরকে যেটা বোঝাতে চলেছি সেটা হচ্ছে লোহায় মরচে পড়ার কারণ কি, বা যদি কেউ জিজ্ঞাসা করে যে লোহায় মরচে পড়া কি জারণ বিজারণ বিক্রিয়া, তা হলেও বা কেন, ঠিক আছে, একই সাথে আসতে পারে। এটা লোহায় মরচে পড়া কি জারণ বিজারণ বিক্রিয়া, এই প্রশ্নটা হতে পারে। তো এখানটাতে আমি দেখো ব্যাখ্যা করে দিয়েছি আনসারটা, যে জিনিসটা তোমাদেরকে আমি ব্যাখ্যা করছিলাম আগে, যে কেন অবিশুদ্ধ ধাতু সহজে জলবায়ু দ্বারা আক্রান্ত হয়, কিন্তু বিশুদ্ধ ধাতু সহজে জলবায়ু দ্বারা আক্রান্ত হয় না, সেই রিজনটাই এখানে গুছিয়ে লেখা আছে। দেখো আনসারটা কি বলছে, মরচে পড়া হলো একটি তড়িৎ রাসায়নিক ঘটনা, ঠিক আছে। এটা কি ঘটনা, তাহলে একটা তড়িৎ রাসায়নিক ঘটনা। যদি অপশন দিয়ে দেয় কয়েকটা, তখন সেখানটা থেকে আমি এইটাকে সিলেক্ট করব, ঠিক আছে। তড়িৎ রাসায়নিক ঘটনা, লোহায় অশুদ্ধির যেমন কার্বনের উপস্থিতি, অসমসত্ব রাসায়নিক সংযুতি। অসমসত্ব রাসায়নিক সংযুতির অর্থ হচ্ছে যে বিভিন্ন উপাদানগুলো যদি অসমসত্বভাবে, মানে একই পার্সেন্টেজে বা একই রেশিও মেনটেন যদি না করে, যদি রেশিও বা অনুপাত যদি কোনো রকমভাবে এদিক ওদিক হয়ে যায় বা উল্টোপাল্টা হয়ে যায়, সেই জন্য বলা হচ্ছে এটাকে অসমসত্ব রাসায়নিক সংযুতি, তখন তাকে বলে, ঠিক আছে। তো সেই অসমসত্ব রাসায়নিক সংযুতি রিজনসগুলো কি কি দেখাচ্ছে সেগুলোর তলে আমি আন্ডারলাইন করছি। পৃষ্ঠতলে অসম আকৃতি, ঠিক আছে, পৃষ্ঠতলে অসম আকৃতি ইত্যাদি কারণে লৌহ নির্মিত দ্রব্যের যে অংশে আয়রনের জারণ সহজে ঘটে তাকে বলা হচ্ছে অ্যানোড, আর অপর অংশকে বলা হয় ক্যাথোড।
এবারে অ্যানোড, ক্যাথোড আর বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প একই সাথে তড়িৎ রাসায়নিক কোষ তৈরি করে। আগের প্রশ্নটাতেই বললাম যে কেন তড়িৎ রাসায়নিক কোষ উৎপন্ন হয়। আমি আগের বারটাতে ব্যাখ্যা করেছিলাম যে তোমাদেরকে যে কোন জায়গাটা অ্যানোড হচ্ছে আর কোন জায়গাটা ক্যাথোড হচ্ছে, সেই ঘটনাটা এখানে ব্যাখ্যা করা পুরো, ঠিক আছে। এবারে অ্যানোড অংশে কি করছে, Fe মানে হচ্ছে আয়রন, দুটি ইলেকট্রন বর্জন করে দেয়। আয়রন তারা দুটো ইলেকট্রন বর্জন করে দিলে কি হচ্ছে, Fe2+ এ পরিণত হচ্ছে, Fe2+ এ জারিত হয়। সেই এবারে কি হচ্ছে, সেই ইলেকট্রনগুলোই ক্যাথোড অংশে বাহিত হয়ে যাচ্ছে, ওই তো যে আয়রন দণ্ডটা দিয়ে পুরোটা বাহিত হয়ে ক্যাথোড অংশে চলে যাচ্ছে। আর কোথা থেকে ইলেকট্রন পাচ্ছে না, এই ইলেকট্রনটা আমরা জানি যে জারণ বিজারণ একসাথে ঘটে। কিভাবে ঘটছে, এই বর্জিত ইলেকট্রনটা চলে যাচ্ছে ক্যাথোডে, এবার ক্যাথোডে উপস্থিত থাকছে কি অক্সিজেন, অক্সিজেন কি করছে, সেই ইলেকট্রনগুলোকে গ্রহণ করে বিজারিত হয়ে কি উৎপন্ন করছে, জল উৎপন্ন করছে। এই বিজারণ বিক্রিয়াটি কার উপস্থিতিতে ঘটে, H+ আয়নের উপস্থিতিতে ঘটে। ক্যাথোডে H+ আয়ন ইলেকট্রন গ্রহণ করে কি করে, H- পরমাণুতে বিজারিত হয়, যা জলে দ্রবীভূত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জল উৎপন্ন করে। এবার তারপরে তুমি দেখো এখানে ক্যাথোড অ্যানোডের বিক্রিয়াগুলো লিখেছি, সামগ্রিক বিক্রিয়াটা লিখেছি। ক্যাথোডের বিক্রিয়াটা কি বলেছে, 4H+ + 4 ইলেকট্রন, সেখান থেকে তৈরি হচ্ছে কি 4H বা 2H2, ঠিক আছে। আর হচ্ছে ক্যাথোডে 2H2 + O2, 2H2 আমরা জানি জল উৎপন্ন হচ্ছে যেটা, সেখানটাতেও ইলেকট্রন গ্রহণ হচ্ছে, তাই জন্য সেটা কি বিজারণ বিক্রিয়া। তো এই ক্যাথোডের মধ্যে আমি লিখে দিয়েছি সেটা। তারপরে হচ্ছে সামগ্রিক বিক্রিয়া। সামগ্রিক বিক্রিয়া কি, 2Fe + O2 + 4H+, সেখান থেকে কি উৎপন্ন হচ্ছে 2Fe2+ + 2H2O। এই বিক্রিয়াগুলো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, বিক্রিয়াগুলোকে বাদ দিয়ে কেউ আনসার লিখতে শুরু করে দেবে না, একদম সেটা করবে না। তারপর দেখো বলেছে কি যে এই যা জলে দ্রবীভূত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জল উৎপন্ন করছে, এই অবধি ঠিক আছে। এবার বলছে অ্যানোড অঞ্চলে কি উপস্থিত ছিল, Fe2+, সেই Fe2+ কি করছে, অক্সিজেনের সাথে অক্সিজেন উপস্থিতিতে বিক্রিয়া করছে, করে কি উৎপন্ন করছে, শোধক ফেরিক অক্সাইড বা মোর্চে, ঠিক আছে। এবার মোর্চে উৎপন্ন করছে। এবার মোর্চের যেটা সংকেত সেটাকে আমরা কি বলে থাকি বলতো, শোধক ফেরিক অক্সাইড বা মোর্চে, ঠিক আছে। তো এখানটাতে দেখো মোর্চের যে বিক্রিয়া সেটাও লিখে দিয়েছি। কি উপস্থিত ছিল, Fe2+। এবার Fe2+টা কার সাথে বিক্রিয়া করছে, অক্সিজেনের সাথে আর জলের সাথে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে কি উৎপন্ন করছে 2Fe2O3 + 8H+। এবার এই Fe2O3টা চলে যাচ্ছে এখানে, যেটা কিসের সাথে বিক্রিয়া করছে, জলের সাথে, XH2। এবার X এর নাম্বারটা না 3ও হতে পারে, X এর নাম্বারটা অনেক ভ্যারিয়েবল, মানে X এর নাম্বারটা কখনো আমি বলতে পারবো না যে X এর নাম্বারটা ঠিক কত হতে পারে একদম, ঠিক আছে, এক্সাক্ট নাম্বার হয় না, তাই জন্য এটা মোটামুটি ধরা হয়েছে X এর নাম্বারটা 3 হতে পারে, মোটামুটি ধরা হয়, ঠিক আছে। আর হচ্ছে এবারে Fe2O3.XH2O এর শোধক ফেরিক অক্সাইড বা মোর্চের সংকেত, ঠিক আছে। এই আনসারটা তোমরা পুরোটা ভালো করে লিখে নাও, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন। আর তোমাদের মনের মধ্যে যাদের মধ্যে এখনো ইন্টারেস্ট রয়েছে যে এই লোহায় মরচে পড়ছে কি করে, সেইটা পুরোটা এখানে ডেসক্রাইব করে, এটাকে ভালো করে পড়বে, কনসেপ্টটা লাগিয়ে পড়বে, দেখবে তুমি যদি ভুলেও যাও কোনো ক্ষেত্রে আনসার, তখন দেখবে তুমি ওই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে লিখতে পারবে। তো কেউ না ফিজিক্যাল সায়েন্স মুখস্থ করতে হবে না, ফিজিক্যাল সায়েন্স মুখস্থ করার জিনিস নয়, ফিজিক্যাল সায়েন্স হচ্ছে পড়ার জিনিস, বোঝার জিনিস, সেটাকে আত্মস্থ করার জিনিস, এবং আত্মস্থ তখনই তুমি করতে পারবে যখন তোমার কাছে কনসেপ্ট ক্লিয়ার থাকবে। কনসেপ্টকে হাই লেভেলে ক্লিয়ার করতে পারলে তোমার কাছে এই জিনিসগুলো মুখস্থ করা বা পড়া কোনো রকম ব্যাপার না, মুখস্থ করার চেষ্টা করবেই না কখনো, জিনিসটা বোঝার চেষ্টা করো, দেন দেখবে তোমার ওটা ভিতরে আত্মস্থ হয়ে যাবে এবং তারপরে তুমি এটা ভুলবে না। তো এটাকে তোমরা নোট ডাউন করো, ঠিক আছে। আমাদের এবারে প্রশ্নটা কি দেখো, লোহায় মরচে পড়া কিভাবে নিবারণ করতে পারি। আমি প্রথমে তোমাদেরকে বলছিলাম যেটা তোমরা গ্রিজ বা এগুলো ইউজ করে যেমন মরচে নিবারণ করা যায়, এছাড়াও বেশ কয়েকটি ভালো ভালো উপায় আছে, সেই উপায়গুলো আমি দেখো লিখে দিয়েছি, এগুলো আমি একটু ডিসকাস করি তোমাদের সাথে। দেখো ফার্স্ট পয়েন্ট বলছে লৌহ নির্মিত দ্রব্যের উপরে রং, আলকাত্রা বা বার্নিশের প্রলেপ দিয়ে, মানে হচ্ছে রং, আলকাত্রা, তারপর হচ্ছে বার্নিশ, এই টাইপের যে জিনিসগুলো হয়, বার্নিশ জানো নিশ্চয়ই, বার্নিশ করা হয় যে জিনিসটা দিয়ে, তো বার্নিশ করা হয় যেটা, ওইগুলো দিয়ে যদি লোহার উপর একটা প্রলেপ তৈরি করা, তাহলে গিয়ে বাতাসের জলীয় বাষ্প ডিরেক্ট কিন্তু কন্ট্যাক্টে আসতে পারে না লোহার সাথে, তাই জন্য বলা হচ্ছে এই একটা ভাবেও কিন্তু লোহায় মরচে পড়া প্রতিরোধ করা যায়। সেকেন্ড পয়েন্ট বলছে তড়িৎ লেপনের মাধ্যমে জিঙ্ক, নিকেল বা ক্রোমিয়ামের প্রলেপ দিয়ে, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট যে তড়িৎ লেপনের মাধ্যমে কিভাবে মরচে নিবারণ করা যায়, এখান থেকে শর্ট কোয়েশ্চেন এটা দিয়ে দেয়, তো আমরা বলতে পারি জিঙ্ক, ক্রোমিয়াম বা নিকেলের প্রলেপ দিয়ে। থার্ড পয়েন্ট দেখো স্টিম চালনা করলে লোহিত তপ্ত লোহার উপরে Fe3O4 এর আস্তরণ সৃষ্টি হয়,
ঠিক আছে, যা কিন্তু মরচে নিবারণের ক্ষেত্রে একটা উত্তম উপায়। ঠিক আছে, তাহলে এখানটাতে কি বলতে পারি যে লোহিত তপ্ত লোহার উপর দিয়ে যদি স্টিম চালনা করা হয় তাহলে Fe3O4 একটা আস্তরণ পড়ে, সে আস্তরণে কিন্তু মরচে নিবারণ করছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি লোহা যখন ডিরেক্ট ওপেন থাকছে তখন ওর উপরে এসে জলীয় বাষ্প ডিরেক্ট কন্ট্যাক্টে আসছে, ওর সংক্রামিত হচ্ছে বা অ্যাটাক্ট হচ্ছে। কিন্তু ধরো কিছু একটা যদি দেওয়া থাকে, তার উপরে যদি প্রলেপ দেওয়া থাকে যেটা ডিরেক্ট কন্ট্যাক্টে আসতে দেবে না লোহাকে জলীয় বাষ্পের সাথে, সেই জিনিসটা থাকলে তখন কি হচ্ছে, মরচে পড়ছে না। ঠিক সেই জিনিসটা এখানে উল্লেখ করছে কি কি ভাবে আটকাচ্ছে। ঠিক আছে, তারপরে লোহায় নিকেল ক্রোমিয়াম মিশিয়ে ইস্পাত বা স্টিলে পরিণত করে। ইস্পাত বা স্টিল কিন্তু মরচে পড়ে না, ইস্পাত বা স্টিলের জিনিসে মরচে পড়ে না, তাই জন্য বলছে ইস্পাত বা স্টিলে পরিণত করার কথা। এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, তারপরে দেখো মাটির নিচে থাকা লোহার পাইপের সাথে অন্তরিত তার। এবার অন্তরিত মানে হচ্ছে যে তারের মধ্য দিয়ে কি কারেন্ট পাস করতে পারে না, মানে ইনসুলেটর যেটা। ঠিক আছে, ইনসুলেটরের মধ্যে আমরা উদাহরণস্বরূপ কি বলতে পারি, কাঠ হতে পারে, রাইট। তারপরে হচ্ছে প্লাস্টিক, এগুলো কিন্তু ইনসুলেটর, মানে এগুলোর মধ্যে কি হয়, তড়িৎ সহজে পরিবাহিত হতে পারে না, তড়িৎ পরিবাহিত হতেই পারে না এগুলোর মধ্যে দিয়ে, তাই জন্য এগুলোকে বলে অন্তরিত। ঠিক আছে, বা তড়িতের কুপরিবাহী, তো সেইগুলোর কথা বলা হচ্ছে। সেটার সাহায্যে যদি ম্যাগনেসিয়াম ব্লক যুক্ত করে দেওয়া হয় তাহলে পরেও কিন্তু কি হচ্ছে, মরচে পড়ছে না লোহায়। এই পয়েন্টসগুলোকে তোমরা ভালো করে নোট ডাউন করে নাও, এগুলো লিখে নাও, যদি প্রশ্ন আসে তাহলে এটা আনসার করতে পারবে। দেখো 2019 সালে কিন্তু এই প্রশ্নটা এসেছিল। ঠিক আছে, তাই আমি তোমাদের এটা লিখিয়ে দিলাম। এরপর আমরা লোহায় মরচে নিবারণে একটা উত্তম উপায় সম্পর্কে জানবো, সেটা আমি তোমাদের লিখিয়ে বুঝিয়ে দেবো, এটা তার আগে নোট ডাউন করো। এইবারে আমি তোমাদেরকে বোঝাবো গ্যালভানাইজেশন বলতে কি বোঝানো হয়। গ্যালভানাইজেশন হলো তড়িৎ লেপন পদ্ধতিতে জিঙ্ক দ্বারা লোহার উপরে একটা আস্তরণ সৃষ্টি করা। এবার জিঙ্ক দ্বারা যখন লোহার উপরে প্রলেপ দেওয়া হয় তখন কি হয়, জিঙ্ক যেহেতু লোহার উপরে অবস্থান করে, মানে সক্রিয়তা শ্রেণী অনুযায়ী জিঙ্ক যেহেতু লোহার উপরে অবস্থান করে, তাই জিঙ্কের সক্রিয়তা বেশি, আর সক্রিয়তা বেশি হয় জিঙ্কের জারিত হবার প্রবণতাও বেশি। যেহেতু জিঙ্কের জারিত হবার প্রবণতা বেশি, তাই জন্য জিঙ্কের প্রলেপ যখন লোহার উপর দেওয়া হয় তখন লোহা জলীয় বাষ্পের সংস্পর্শে গিয়ে জারণ বিজারণ বিক্রিয়া ঘটাচ্ছে না, জিঙ্ক তার আগে বিক্রিয়াটা ঘটিয়ে দিচ্ছে। এবার যেহেতু লোহার উপরে জিঙ্ক থাকছে আর জিঙ্কের সাথে যেহেতু জলীয় বাষ্পের ডিরেক্ট কন্ট্যাক্ট আসছে এবং বিক্রিয়া হয়ে যাচ্ছে, তাই কি হচ্ছে, এই লোহাটা বেঁচে গেল। তাই তো লোহার উপরে কে থাকছে, জিঙ্ক, আর জিঙ্কের সাথে কে ডিরেক্ট কন্ট্যাক্টে আছে, জলীয় বাষ্প। এবার জলীয় বাষ্পের সাথে যদি ডিরেক্ট কন্ট্যাক্টে জিঙ্ক চলে যায় তাহলে কে বেঁচে গেল, লোহার উপরে কোনো রকম তাহলে অ্যাটাক হলো না। এই ঘটনাটাকে বলা হচ্ছে গ্যালভানাইজেশন, এবং গ্যালভানাইজেশন করার কারণটাই হলো এটা লোহাকে মরচে পড়া থেকে বাঁচাতে। লোহা নির্মিত দ্রব্যের উপর মরচে পড়া নিবারণ করার একটি উত্তম বৈজ্ঞানিক প্রক্রিয়া হলো গ্যালভানাইজেশন। ঠিক আছে, ধাতুর সক্রিয়তা শ্রেণীতে জিঙ্ক Fe এর ওপরে থাকায় কি হয়, জিঙ্কের জারিত হওয়ার প্রবণতা Fe এর থেকে বেশি হয়, তাই তো। তাই তড়িৎ লেপন পদ্ধতিতে লোহার উপরে জিঙ্কের প্রলেপ দিলে জিঙ্ক আয়রনের থেকে দ্রুত জলীয় বাষ্পের সাথে কি করে, বিক্রিয়া করে, ফলে লোহায় মরচে পড়ে না। এই প্রক্রিয়াকে কি বলছে, গ্যালভানাইজেশন। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা থেকে শর্ট কোয়েশ্চেন প্রায় প্রত্যেক বছর ঘুরিয়ে ফিরিয়ে দেয়। এই পয়েন্টটা থেকে শর্ট কোয়েশ্চেন অনেক সময় দেয়, তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা কিন্তু কেউ ছেড়ে দিয়ে চলে যাবে না ভুল করেও, এটা কিন্তু ভালো করে পড়বে। ঠিক আছে, এবং সহজ আনসারটা যথেষ্ট, তাই এটাকে তোমরা নোট ডাউন করে নাও। ওকে, এর পরের কোয়েশ্চেনটা দেখো, অ্যালুমিনিয়ামকে কেন আত্মরক্ষায় সক্ষম ধাতু বলা হয়। দেখো, অ্যালুমিনিয়ামের সাথে আর্দ্র বাতাসের সংস্পর্শে অ্যালুমিনিয়ামের ওপর সৃষ্ট অ্যালুমিনিয়াম অক্সাইডের একটি আস্তরণ পড়ে। আয়রনের ক্ষেত্রে কি Fe2O3 এর একটা আস্তরণ পড়ে, এই ক্ষেত্রে অ্যালুমিনিয়াম অক্সাইডের একটি আস্তরণ পড়ে। তারপর কি বলছে দেখো, এর ফলে ঔজ্জ্বল্য লোপ পায়। ঠিক আছে, কিন্তু Al2O3 এর এই আস্তরণ কি হয়, জলে অদ্রাব্য হয়। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হয়ে গেল, এটা একটা ইম্পর্টেন্ট টার্ম হয়ে গেল এই ক্ষেত্রে। কেন কি জলে অদ্রাব্য, যখন এই কথাটা বলে দিচ্ছে জলে অদ্রাব্য, কথাটা অর্থটা হচ্ছে এই যে এই আস্তরণটা অ্যালুমিনিয়ামের উপরে থাকলে অ্যালুমিনিয়াম কিন্তু ডিরেক্ট কন্ট্যাক্টে আসছে না, কার ডিরেক্ট সংস্পর্শে আসছে না, জলীয় বাষ্পের।
তাই জন্য বলা হয় অ্যালুমিনিয়াম হলো আত্মরক্ষায় সক্ষম ধাতু। এর ঔজ্জ্বল্য হয়তো হ্রাস পায়, কিন্তু Fe2O3 মতো বেইমান হয় না। Fe2O3 কি করে? জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে। এবার জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করায় কি হয়? ওর গায়ে মরচে পড়ে যাচ্ছে Fe2O3.XH2O। এটা কি? এটা হচ্ছে সোদক ফেরিক অক্সাইড। এই সোদক ফেরিক অক্সাইড তৈরি করে ফেলে, যার ফলে মরচে পড়ে লোহার গায়ে। কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইড কিন্তু ভালো। অ্যালুমিনিয়াম অক্সাইড কি করে? অ্যালুমিনিয়ামকে বাঁচিয়ে দেয়। তাই জন্য বলছে অ্যালুমিনিয়াম কিন্তু আত্মরক্ষায় সক্ষম ধাতু। আশা করছি বোঝা গেল। অ্যালুমিনিয়াম তাহলে কি হলো? জারণ ক্রিয়া থেকে রক্ষা পায় এবং এটিকে আত্মরক্ষায় সক্ষম ধাতু রূপে পরিচিতি লাভ করছে বা পরিচিত হয়। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। অ্যালুমিনিয়াম কেন আত্মরক্ষায় সক্ষম ধাতু? ঠিক আছে, তাহলে অ্যালুমিনিয়ামের গায়ে মরচে পড়ে? অ্যালুমিনিয়ামের গায়ে কোনো রকমভাবে জলীয় বাষ্প জারণ ক্রিয়া ঘটিয়ে অ্যালুমিনিয়ামকে কোনো রকমের সংক্রামিত করতে পারে না। আনসার অলওয়েজ উইল বি নো। ঠিক আছে, যদি কখনো বলে যে অ্যালুমিনিয়ামের গায়ে জলীয় বাষ্প অ্যালুমিনিয়াম অক্সাইড ফেলে অ্যালুমিনিয়াম অক্সাইডের আস্তরণ তৈরি করে তাকে জলীয় বাষ্প জারিত করে, তাহলে একদম হবে আনসারটা মিথ্যা বা না হবে। যদি সত্য মিথ্যা দেয় মিথ্যা লিখবে, আর যদি হ্যাঁ না দেয় তাহলে না লিখবে। আর যদি কখনো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস বা কোথাও কেউ জিজ্ঞাসা করে, তাহলে সবসময় জানবে অ্যালুমিনিয়ামের গায়ে জলীয় বাষ্প একটা কোনো আস্তরণ সৃষ্টি করতে পারে না, কারণ অ্যালুমিনিয়াম অক্সাইড যে আস্তরণটা তৈরি করে সেটার জন্য অ্যালুমিনিয়াম কিন্তু ডিরেক্ট কন্ট্যাক্টে যেতে পারে না জলীয় বাষ্পের সাথে। তাই জন্য অ্যালুমিনিয়ামে মরচে বা অন্যরকম কোনো রকম আস্তরণ ওরকম আস্তরণ পড়ে না। ঠিক আছে, মরচে জাতীয় জিনিস পড়ছে না। এখানটাতে কি হয়? শুধু অ্যালুমিনিয়াম Al2O3 এর একটা আস্তরণ পড়ে যায়, যার জন্য ঔজ্জ্বল্য তুলনামূলকভাবে কম হয়। আশা করছি ঘটনাটা বোঝাতে পেরেছি। তাহলে বেইমানটা কে? Fe2O3। Al2O3 বেইমান না, Al2O3 ভালো। Al2O3 বাঁচিয়ে দেয় অ্যালুমিনিয়ামকে। ঠিক আছে, তো এই আনসারটা তোমরা নোট ডাউন করো। আমাদের এর পরের কোয়েশ্চেন কি দেখো, সোনার গায়ে কেন সবুজ ছোপ দেখা যায়? সোনার গায়ে সবুজ ছোপ দেখার রিজনটা এখানে তোমাদের ব্যাখ্যা করব আমি। তো তার আগে তোমাদেরকে একটা কথা বলি, যে সোনা যখন তৈরি করা, তোমরা নিশ্চয়ই জানো যে সোনা একদম গলিত অবস্থায় পাওয়া যায়। ঠিক আছে, তো সোনা বিশুদ্ধ সোনা যেটা হয়, সোনা বিশুদ্ধ অবস্থায় কি হয়? একদম নরম গলিত অবস্থা থাকে। এবার ওই সোনা দিয়ে তো নিশ্চয়ই আমি সোনার গয়না বা এগুলো তো তৈরি করতে পারবো না। তো সোনার গয়না তৈরি করার জন্য বা সোনাকে বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য আমরা কি ইউজ করি? খাদ ইউজ করি। এবার খাদ হিসাবে কি মিশাই? খাদ মানে কি? অবিশুদ্ধি। অবিশুদ্ধি স্বরূপ আমরা কি মেশাচ্ছি? সোনার সাথে তামা। লোহায় যেমন কার্বন মেশাই, তার জন্য হচ্ছিল ওখানটাতে। এবার সোনা এখানে তামা মেশালাম। এবার এই তামা কি করে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, মানে বাতাসে উপস্থিত সালফার ডাই অক্সাইড, তারপর হচ্ছে জল, এগুলোর সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া করে কি উৎপন্ন করে? একটা হচ্ছে বেসিক কপার সালফেট, আরেকটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড বা জল, এগুলোর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে বলতো? বেসিক কপার কার্বনেট। এবার এগুলোর কালারটাই হয় সবুজ রঙের। তো এগুলো যেহেতু সবুজ বর্ণের হয়, তাই জন্য কি হয়? যে সোনাটার সাথে তামা মিশিয়ে ভাবে তৈরি করা হয়, খাদ মিশিয়ে যে সোনা তৈরি করা, সেই সোনা দীর্ঘদিন ধরে ব্যবহার করার ফলে কি হয়? তার গায়ে সবুজ সবুজ ছোপ দেখা যায়। ঠিক আছে, এবং যদি বলি বেসিক কপার সালফেট বা বেসিক কপার কার্বনেট, এইগুলো উৎপন্ন হয় জন্যই, এর জন্য যেমন সবুজ ছোপ দেখা যাচ্ছে। এর সাথে ঠিক আরেকটা ঘটনাও লিঙ্কড আছে। তোমরা তোমাদের বাড়িতে নিশ্চয়ই দেখতে পাও যে পিতলের যে ঠাকুর পুজোর বাসন হয়, তার ক্ষেত্রে তোমরা দেখো তোমাদের মা ঠাকুমা বা যারা বড়রা থাকেন তারা কি করে? পিতলের জন্য কি করে? পিতলের বাসন মাজার জন্য তেঁতুল ইউজ করেন বা লেবু ইউজ করেন, তেঁতুল বা লেবু। তো তেঁতুল বা লেবু ইউজ করার জন্য কি হয়? তেঁতুল বা লেবু ইউজ করার জন্য কি হয়? দেখো, লেবুতে থাকে যে সাইট্রিক অ্যাসিড, আর তেঁতুলে থাকে কি? টার্টারিক অ্যাসিড। এবারে লেবুতে যে সাইট্রিক অ্যাসিড থাকে সেটা কি করে? কপার সাইট্রেট, কি লবণটা তৈরি করে? কপার সাইট্রেট। আমি এখানে সাইডে জাস্ট লিখছি, কপার সাইট্রেট লবণ উৎপন্ন করে। ঠিক আছে, আবার যেমন তেঁতুলে উপস্থিত থাকছে কি? কপার টার্টারিক অ্যাসিড। ঠিক আছে, তো ওটার সাথে আবার বিক্রিয়া করে বেসিক কপার সালফেট বা বেসিক কপার কার্বনেট কি উৎপন্ন করতে পারে? কপার টার্টারেট লবণ। ঠিক আছে, কি উৎপন্ন করে? কপার টার্টারেট লবণ। এবার এই লবণগুলো যখন উৎপন্ন করছে, তাহলে কি হচ্ছে? বেসিক্যালি যে পিতলের গায়ে যে ছোপটা পড়ে যায়, সেই ছোপটা এরপরে তুমি যদি জল দিয়ে, এগুলো তো উৎপন্ন হয়ে গেল, তেঁতুল দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এবার তারপরে আমি যদি সেটাকে জল দিয়ে ধুয়ে দিই, তখন কি হবে? দেখবে ওটা একদম পরিষ্কার চকচকে হয়ে যাবে। ঠিক এই রিজনটার জন্যই কি করা হয়?
কপার বা পিতলের যে বাসনপত্র সেগুলোর ক্ষেত্রে, তামা বা পিতলের যে বাসন সেগুলোর ক্ষেত্রে আমরা কি ইউজ করি, লেবু বা তেঁতুল ইউজ করি। ঠিক আছে, তাহলে লেবু বা তেঁতুল ইউজ করার রিজনটা হচ্ছে এইটা। ঠিক আছে, বোঝা গেল আশা করছি তেঁতুল বা লেবু কেন ইউজ করে। আর এবারে বেসিক কপার কার্বনেট বা বেসিক কপার সালফেটের বিক্রিয়া এগুলো আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আনসারটা দেখো, এখানে বলছে কি সোনার গহনায় সবুজ ছাপ পড়ে কেন। বলছে সোনা বিশুদ্ধ অবস্থায় অত্যন্ত নরম হয়, সোনার কাঠিন্য বৃদ্ধি করতে খাদ রূপে, খাদ্য ভেবো না ওটাকে আবার কেউ, খাদ, হ্যাঁ খাদ বা অবিশুদ্ধি, যদি খাদ লিখতে না ইচ্ছা হয় তো অবিশুদ্ধি লিখে নিও। খাদ রূপে তামা মেশানো হয়। সোনার এরূপ গহনা দীর্ঘদিন ধরে ব্যবহারের ফলে কি হয়, বাতাসের সংস্পর্শে এসে বাতাসের বিভিন্ন উপাদানের সাথে বিক্রিয়ায় বেসিক কপার সালফেট CuCO3.3CuOH2, ঠিক আছে 3CuSO2, আচ্ছা সরি 3CuOH2, হ্যাঁ এটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে বেসিক কপার কার্বনেট CuCO3.CuOH2, আর এটা হচ্ছে CuSO4.3CuOH2, ঠিক আছে। তো বেসিক কপার কার্বনেট উৎপন্ন করছে, তার ফর্মুলা হচ্ছে এইটা, হয়ে গেল। আর এখানটাতে দেখো এর সাথে সাথেই বলছে যে এইগুলো যেহেতু উৎপন্ন হয় তাই জন্য কি সোনার গায়ে সবুজ রঙের ছোপ দেখা যায়। ঠিক আছে, তাহলে আশা করছি আর বুঝতে অসুবিধা নেই যে বেসিক কপার সালফেট বা বেসিক কপার কার্বনেটের ইকুয়েশনসটা কি, মানে এর যে সমীকরণটা কি সেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি, তার সাথে সাথে ফর্মুলাটাও লিখে দিয়েছি। আশা করছি এটা বুঝতে আর অসুবিধা হবে না। ঠিক আছে, আর কেন সবুজ রঙের ছোপ পড়ে বা কেন পিতলের বাসনকে লেবু দিয়েই মাজা হয়, সাবান দিয়ে তো মাজে না, সেটা প্রশ্ন অনেকের মনেই থাকে। আশা করছি আনসারটা বুঝিয়ে দিতে পেরেছি। তারপরে দেখো এখানটার বিক্রিয়াটা, এই বিক্রিয়া ছাড়া আনসার লিখবে না। ঠিক আছে, বিক্রিয়াটা দেখো 8Cu + 6H2O + 2SO2 + 5O2, সেখান থেকে কি উৎপন্ন হচ্ছে 2CuSO4.3CuOH2 বেসিক কপার সালফেটের ফর্মুলা। তারপরে দেখো 2Cu + H2O + CO2 + O2, কপারটা তো পেলাম, ঠিক আছে ধাতু নির্মিত দ্রব্য থেকে, কিন্তু এই যে জল, তারপরে কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড বা অক্সিজেন, এগুলো কোথায় পাচ্ছি, এগুলো বাতাসে উপস্থিত। আমরা আজকের ক্লাসের একদম লাস্ট কোয়েশ্চেনে আজকে চলে এসেছি। এই কোয়েশ্চেনটার পরে আজকে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। তো আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, অ্যালুমিনিয়াম পাতে মোড়া আচার বা চাটনি খাওয়া উচিত নয় কেন। অ্যালুমিনিয়াম বা জিঙ্কের ক্ষেত্রে কি হয় জান, দেখো আচার বা চাটনির ক্ষেত্রে কি হয় জানো তো, ভিনিগার ইউজ করা হয়। কি ইউজ করা হয়, ভিনিগারটা কি অ্যাকচুয়ালি অ্যাসিটিক অ্যাসিড নামক জৈব রাসায়নিক পদার্থের একটি জলীয় দ্রবণ, যা কি করে আমাদের মানব দেহে এসে কি করে একটা বিষাত্মক রকম একটা লবণ তৈরি করে, একটা বিষাত্মক লবণ তৈরি করে, যেটা আমাদের শরীরে বিভিন্ন রকমের কি করে বলতো বিষক্রিয়া সৃষ্টি করে। আমরা জানি যে জৈব রাসায়নিক যে সমস্ত কিছু যে পদার্থ আছে যেগুলো আমাদের জন্য খুবই ক্ষতিকারক, ঠিক তেমনই এই ভিনিগার কি করে অ্যালুমিনিয়াম বা হচ্ছে জিঙ্কের সংস্পর্শে যখনই আসে তখনই সেটা কি করছে, একটা লবণ তৈরি করছে, একটা বিষাত্মক লবণ। সেই লবণ যদি আমাদের শরীরে যায় তখন সেটা একটা পয়জনাস একটা অ্যাকশন তৈরি হচ্ছে। তো এবার বিষক্রিয়া যেহেতু তৈরি হচ্ছে তার জন্য কি হয়, আমাদের শরীরে এতটাই ক্ষতি হয় যে আমাদের কোনো পার্টস বা কিছু মানে বডি পার্টসের মধ্যে যেখানে আমরা খাবারটা গ্রহণ করছি, তো যেখানে আমরা খাবারটা নিচ্ছি সেই জায়গায় কোনো ক্ষতি হতে পারে, মানে স্টমাক বা এগুলোর কোনো ক্ষতি হয়ে যেতে পারে, এবং এই বিষক্রিয়াটা আমাদের শরীরের জন্য সত্যি খুবই হার্মফুল। তো তাই জন্য বলা হয় অ্যালুমিনিয়াম বা জিঙ্কের পাতে মোড়া যে চাটনি থাকে সেটা খাওয়া ঠিক নয়। কিন্তু তার পরিবর্তে যদি টিনের পাতে মোড়া যদি চাটনি খাও তাহলে সেই ক্ষেত্রে এই বিষক্রিয়াটা তৈরি হয় না, কারণ টিনের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো বিষাক্তক লবণ তৈরি হয় না যা আমাদের শরীরে এসে বিষক্রিয়া সৃষ্টি করবে। তাই জন্য বলা হয় অ্যালুমিনিয়াম বা জিঙ্কের পাতে মোড়া চাটনি বা আচার খাওয়া উচিত নয়। টিনের পাতে মোড়া চাটনি বা আচার খাও, এতটা ক্ষতিকারক নয়। ঠিক আছে, সেই পয়েন্টটা এখানে উল্লেখ করে দিয়েছি। টিনের সংস্পর্শে জৈব রাসায়নিক পদার্থের জলীয় দ্রবণ বিষাক্তক লবণ সৃষ্টি করতে পারে না। তাই এই জন্যই বলা হয় অ্যালুমিনিয়াম পাতে মোড়া বা জিঙ্কের পাতে মোড়া চাটনি বা আচার খাবে না, বা জিঙ্ক বা অ্যালুমিনিয়ামের পাত্রের সংস্পর্শে যে খাবার থাকে সেটাও খাবে না, সেটা খেলেও কিন্তু শরীরের জন্য ক্ষতি হতে পারে।
ঠিক আছে। অ্যালুমিনিয়াম বাসন বর্জনের কথা বলা হয়েছিল আগেও, যে এটা খেলে পরে অ্যাসিড একটা শরীরে পয়জনাস রিয়াকশন স্টার্ট হয় বা বিষক্রিয়া স্টার্ট হয়, তাই জন্য বলে অ্যালুমিনিয়ামটাকে যতটা সম্ভব বর্জন করো। স্টিলের পাত্রে খাও, ঠিক আছে, স্টিলের পাত্রে খাও, তাও ঠিক আছে। তুমি যদি কপারের পাত্রে জল খাচ্ছ বা কপারের পাত্রে খাচ্ছ সেটা ঠিক আছে, সেটা আলাদা জিনিস। কিন্তু ডিরেক্ট কখনোই অ্যালুমিনিয়ামের পাতে বা হচ্ছে যদি তুমি জিঙ্কের পাতে খাও, তাহলে কিন্তু সেটা তোমার শরীরের জন্য খুবই হার্মফুল হবে, ঠিক আছে। তো তাই জন্য বলা হয় অ্যালুমিনিয়াম বা জিঙ্কের পাতে মোড়া খাবার খেলে ক্ষতিকারক হয়, কিন্তু টিনের পাতে মোড়া খাবার খেলে এতটা ক্ষতিকারক হয় না, ঠিক আছে। আশা করছি আনসারটা বোঝা গেছে, আনসারটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো আমাদের ক্লাস আজকে এখানেই শেষ হচ্ছে। তোমাদের যা যা ডাউটস থাকছে সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদেরকে সেগুলো রিপ্লাই করার। আর এই পড়াগুলোকে ফেলে রাখবে না, পড়াগুলো ক্লাস শেষেই পড়তে থাকবে এবং নিজেদের নোটস তৈরি করতে থাকবে। আর কোনো রকম ভিডিও স্কিপ করবে না, কারণ তোমাদের সত্যি সত্যি পরীক্ষা কিন্তু সত্যি খুবই কাছে। তো যতটা আমরা পড়াচ্ছি, যা যা পড়াচ্ছি, সেই পড়াগুলো মন দিয়ে এখন থেকে তৈরি করতে থাকো এবং এতটা ভালোভাবে তৈরি করতে থাকো যাতে করে তোমাদের পরীক্ষার সময় গিয়ে রিভিশন করতে কোনো রকম কষ্ট না হয়। পড়াটা যতবার পড়বে ততবার তোমাদের পড়াটা বেশি ভালো আত্মস্থ হবে। আর ফিজিক্যাল সায়েন্স ডোন্ট ট্রাই টু মুখস্থ, ঠিক আছে, মুখস্থ করার চেষ্টা করো না। ফিজিক্যাল সায়েন্সকে মুখস্থ করার যদি চেষ্টা করতে থাকো না, তো তোমরা পড়া অটোমেটিক্যালি ভুলে যাবে। ফিজিক্যাল সায়েন্স মুখস্থ করার জিনিস নয়, তো মুখস্থ যদি করতে যাও তাহলে সেটা সত্যি সত্যি ভুলে যাবে তোমরা। তাই জন্য বলছি পড়াটাকে বোঝো, কনসেপ্টটাকে মাথায় নাও, মনে নাও, ফিজিক্যাল সায়েন্সকে ভালোবাসো, দেখবে ফিজিক্যাল সায়েন্সটা অটোমেটিক্যালি তোমরা বুঝতে পারছো এবং তোমরা তার আনসারও করতে পারবে ইজিলি। তাই ফিজিক্যাল সায়েন্সকে কেউ মুখস্থ করার চেষ্টা করো না, কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে আনসারগুলোকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। তো এই আনসারসগুলো তোমরা লিখে নাও আর পড়া তৈরি করতে থাকো অ্যান্ড ফলো করতে থাকো সোমস ক্লাসরুমকে। বাই বাই, থ্যাংক ইউ।